আজকে হচ্ছে যে রোগের পার্টটা পড়ব। প্রথমে রয়েছে প্যাথোজেন। প্যাথোজেন মানে সেই সমস্ত জীবাণুগুলো যারা রোগ সৃষ্টির জন্য দায়ী। সব জীবাণুই রোগ সৃষ্টির জন্য দায়ী নয়, তাহলে যে সমস্ত জীবাণু রোগ সৃষ্টির জন্য দায়ী তাদেরকে বলা হয় প্যাথোজেন। এরপর প্যারাসাইট। প্যারাসাইট বলতে হচ্ছে যে পরজীবী। তো যে সমস্ত জীব অন্য জীবের উপর খাদ্যের জন্য, আশ্রয়ের মানে বাসস্থানের জন্য নির্ভরশীল, তাদেরকে বলা হয় প্যারাসাইট। তাহলে প্যারাসাইটরা যেগুলো আমাদের দেহে থাকে তারা সবসময় রোগ সৃষ্টি করবে না, কিন্তু যদি রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হবে প্যাথোজেন। যেমন আমাদের প্যারাসাইট বলতে উকুন হয়, মশা হয়, আমাদের দেহের ভিতরে কৃমি থাকে। এবার কৃমিদের মধ্যে গোল কৃমি রয়েছে, ফিতা কৃমি রয়েছে, চ্যাপ্টা কৃমি মানে যেটাকে যকৃৎ কৃমি বলি সেটা রয়েছে। তো তার মধ্যে ফিতা কৃমি, গোল কৃমি রোগ সৃষ্টি খুব করে, কিন্তু যকৃৎ কৃমি অতটাও করে না। তো সেই হিসেবে ওকে প্যারাসাইট বলা গেলেও প্যাথোজেন বলা যায় না। তো তাহলে প্যাথোজেন মানে রোগ সৃষ্টি করতে হবে এরকম জীব বা জীবাণু। আচ্ছা, এবার প্যারাসিটয়েড। কিছু কিছু অপরিণত প্রাণীর লার্ভা রয়েছে, মানে লার্ভা বলতে কীরকম, ব্যাঙের যেরকম ব্যাঙাচি হয় ঠিক সেরকম। তো তারা অন্য প্রাণীর দেহের ভিতর, অন্য কী কী প্রাণীর, সাধারণত আর্থ্রোপোডা বা পতঙ্গ পর্বের প্রাণীদের দেহের ভিতরে ঢুকে, মানে পতঙ্গ শ্রেণীর দেহের ভিতরে ঢুকে বাস করে, তাদেরকে বলা হয় প্যারাসিটয়েড। তো উদাহরণ হিসেবে কী হবে, ওই যে কিছু কিছু বোলতা আর মাছির লার্ভা আছে, হ্যাঁ, তারা রেশম মথের যে কীটটা, রেশম কীট যার দেহ থেকে রেশম তৈরি করা হয়, তার দেহের ভিতরে ঢুকে থাকে ছোটোবেলাতে, পরে বেরিয়ে আসে। তাহলে এরকম প্রাণীগুলোকে বলা, এরকম জীবগুলোকে বলা হয় প্যারাসিটয়েড। তারপরে এবার হচ্ছে যে প্যাথোজেন যারা, তারা কত রকমের হতে পারে। প্যাথোজেনরা অনেক রকমের হতে পারে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া। তো এর মধ্যে ভাইরাস কী কী রোগ সৃষ্টি করে? কোভিড-19 রোগের জন্য ভাইরাস দায়ী, করোনা ভাইরাস। পক্স রোগ সৃষ্টি করে, পক্সের জন্য পক্সের ভাইরাস দায়ী। ইনফ্লুয়েঞ্জার জন্য ইনফ্লুয়েঞ্জার ভাইরাস দায়ী। তাহলে এগুলো সব ভাইরাস ঘটিত রোগ। তারপরে হচ্ছে ব্যাকটেরিয়া। টিবি বা যক্ষ্মা বলে যে রোগটা রয়েছে তার জন্য দায়ী মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস বলে একটা ব্যাকটেরিয়া। কলেরার জন্য দায়ী ভিব্রিও কলেরি নামের একটা ব্যাকটেরিয়া। তাহলে এগুলো হচ্ছে সব ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তারপরে হচ্ছে ফাঙ্গাস মানে ছত্রাক। তো ছত্রাকের জন্য কী কী রোগ হয়? দাঁত। আমরা দেখেছি যে কোনো জায়গা বেশিক্ষণ ভিজে থাকলে অথবা সেখানে ঘাম হতে থাকলে, এরকম মানে একটু আনহাইজেনিক, মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন হলে এই রোগটা হতে পারে। এটা হয় ফাঙ্গাস বা ছত্রাকের জন্য। আর একটা রোগ দেখা যায় অ্যাথলিটস ফুট। যারা ক্রীড়াবিদ, মানে দৌড়ায় অথবা সাঁতারু, হ্যাঁ, এরকম যারা কোনো খেলাধুলার সাথে যুক্ত, তাদের পায়ে একটা রোগ হয় যাকে বলা হয় অ্যাথলিটস ফুট ডিজিজ। সাধারণত দেখা যায় সাঁতারুদের ক্ষেত্রে। তারা সুইমিং পুলে যখন সাঁতার প্র্যাকটিস বা এরকম কিছু করে, তখন তাদের পায়ে অনেকক্ষণ মানে ভিজে থাকা এসবের কারণে পায়ের মধ্যে ছত্রাক ঘটিত একটা রোগ দেখা যায়। নাম কি? অ্যাথলিটস ফুট। ফুট মানে পায়ের পাতা, তাই জন্য এরকম নাম হয়েছে। তারপর প্রোটোজোয়া ঘটিত রোগ, ম্যালেরিয়া হবে, কালাজ্বর হবে, অ্যামিবিয়াসিস হবে। তো ম্যালেরিয়ার ক্ষেত্রে জীবাণুটার নাম কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স অথবা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। অ্যামিবিয়াসিসের ক্ষেত্রে জীবাণুর নাম অ্যামিবা। আর যেটা বললাম কালাজ্বর, সেটার ক্ষেত্রে জীবাণুর নাম লিসম্যানিয়া ডোনোভানি বলে একটা আদ্যপ্রাণী। তাহলে এরা হচ্ছে প্রোটোজোয়া। এই প্রোটোজোয়ারা পরে পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের যে 5টা শ্রেণী পড়েছিলিস তার মধ্যে প্রোটিস্টার ভিতর, আর যেগুলো ব্যাকটেরিয়া তারা পড়ে মোনেরার ভিতর, ফাঙ্গাসরা ফাঙ্গির ভিতর, আর ভাইরাসরা পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে ছিল না, কারণ ভাইরাস জীবও নয়, মানে ওই জীব আর জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। এই হচ্ছে ব্যাপার। এরপর রোগকে একদিক দিয়ে দুভাগে ভাগ করা যেতে পারে, বংশগত আর অর্জিত। যে সমস্ত রোগ বাবা মায়ের থেকে আমাদের দেহে, আমাদের থেকে আবার আমাদের বংশ কী বলবো, মানে বংশধরদের মধ্যে যাবে, সেই সমস্ত রোগকে বলা হবে বংশগত রোগ। তো এরকম রোগের উদাহরণ কী কী? ক্লাস 10-এ পড়েছিস, থ্যালাসেমিয়া, তারপরে হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এই জাতীয় রোগগুলো। তাহলে সেগুলো আসার কারণ কি না, গ্যামেট তৈরির সময় কোনো অস্বাভাবিকতা হোক, ক্রসিং ওভারের সময় হোক, এসবের ফলে সেই সমস্ত রোগগুলো আসে এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বাহিত হয়। তারপরে কিছু রোগ রয়েছে অর্জিত, মানে হচ্ছে যে জীবের জীবদ্দশাতে লাভ করা, মানে পাওয়া। তো
তো সেটা দুরকম হতে পারে, একটা সংক্রামক, একটা অসংক্রামক। সংক্রামক বলতে যেগুলো ছোঁয়াচে, সোজা কথা, মানে একজনের থেকে একজনে ছড়িয়ে যাওয়া খুব সহজ। এবার ছড়ানোর প্রক্রিয়াটা সরাসরিও হতে পারে বা ঘুরিয়েও হতে পারে। যেমন সংক্রামক রোগের মধ্যে যদি বলি এই কোভিড, সেটা হচ্ছে যে একজনের নিঃশ্বাস, হাঁচি-কাশি এসবের ফলে আর একজনের দেহে প্রবেশ করতে পারে, যদি দুজনেই মাস্ক না পরে থাকে এসবের ফলে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে যে সংক্রামক রোগ। আর অসংক্রামকের মানে সরাসরি সংক্রমণ হয় এরকম রোগ। আর সংক্রামকের ভিতরেই কিছু রোগ আছে যেগুলো ঘুরিয়ে সংক্রমণ, সেগুলোর হচ্ছে উদাহরণ এরকম ম্যালেরিয়া বা ডেঙ্গু। ধরা যাক কারোর ম্যালেরিয়া বা ডেঙ্গু হয়েছে, তাকে মশা এসে কামড়ালো, যেই মশার দেহে ওই রোগগুলোর জীবাণু ছিল না, কিন্তু ওই রোগীকে কামড়ানোর ফলে রোগীর দেহ থেকে জীবাণুটা চলে গেল মশার দেহে। তারপরে সে যখন আবার একটা সুস্থ মানুষকে কামড়াচ্ছে, তার দেহে তখন রোগ সৃষ্টি হবে। তাহলে এইভাবে রোগের সংক্রমণ ঘটাচ্ছে মশা। তো এই ক্ষেত্রে সংক্রামক রোগটা একটু ঘুরিয়ে ফিরিয়ে হবে। তারপর এবার হচ্ছে অর্জিতর ভিতরেই অসংক্রামক রোগ। কিছু রোগ আছে যেগুলো বংশগত ঠিক নয়, কিন্তু আবার সংক্রামকও নয়। তো কীরকম, ধরো যাক ক্যান্সার, কোনো মানুষের ত্বকের ক্যান্সার বা যে কোনো পার্টের ক্যান্সার তার জীবন দশাতে হতেই পারে, কিন্তু সেটা ছোঁয়াচে নয়। মানে কারোর ক্যান্সার হয়েছে, তার থেকে রক্ত নিলেও যে ক্যান্সার হয়ে যাবে সেই গ্যারেন্টিটুকুও নেই, মানে হয় না সাধারণত। তো ক্যান্সার ছোঁয়াচে বলা যায় না বা সংক্রামকও বলা যায় না। তো অসংক্রামক রোগ। আচ্ছা, আর কি হতে পারে? এই যে ভিটামিন বা খনিজ মৌলের অভাবে যে রোগগুলো হয়, যে বেরি, তারপরে অ্যানিমিয়া, এই সমস্ত রোগগুলো হচ্ছে যে সব অসংক্রামক, মানে একজনের থেকে অন্যজনের দেহে ছড়ায় না। বা থাইরয়েড গ্রন্থির সমস্যার জন্য গলগণ্ড রোগ, এ তো মানে কী বলবো, এটাও অসংক্রামক। এই ধরনের রোগ হচ্ছে। রোগগুলোকে আর এক দিক দিয়ে ভাগ করা যাচ্ছে: এন্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক আর স্পোরাডিক। এন্ডেমিক হচ্ছে যে একটা রোগ সেই অবস্থাতে যখন সেটা একদম ছোট্ট জায়গাতে সবেমাত্র কয়েকজনের হয়েছে, এরকম। এপিডেমিক মানে রোগটা যখন আস্তে আস্তে একটু বড় অঞ্চলে ছড়িয়ে পড়ছে, মানে হয়তো একটা দেশে খুব ছড়িয়ে পড়লো, এরকম। তারপরে প্যান্ডেমিক মানে হচ্ছে যখন কয়েকটা দেশে, মানে প্রায় সারা পৃথিবী জুড়েই আস্তে আস্তে রোগটা ছড়িয়ে পড়ছে, এসব হচ্ছে, তখন সেটা হচ্ছে প্যান্ডেমিক বা অতিমারি। তাহলে এপিডেমিকের বাংলা হচ্ছে মহামারী, আর প্যান্ডেমিকের বাংলা হচ্ছে অতিমারি। তারপর স্পোরাডিক মানে হচ্ছে যখন রোগটা বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে লক্ষ্য করা যায়, সেটাকে বলা হয় স্পোরাডিক। তো একটা রোগ দিয়ে যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, যখন এই কোভিড-19 রোগটা চীনের উহান প্রদেশে প্রথম হয়েছিল, তখন ওই উহান প্রদেশেই শুধু হচ্ছে, তো সেই জায়গার বেসিসে তাহলে চীন একটা বড় দেশ, তার মধ্যে একটা জায়গাতে হচ্ছে, সেটা তখন ছিল এন্ডেমিক। এরপর রোগটা আস্তে আস্তে চীন থেকে মানে উহান থেকে চীনের বাদবাকি প্রদেশগুলোতে, তারপরে ওদিকে আমেরিকা এবং ইতালিতে খুব করে ছড়িয়ে পড়লো, তখন রোগটা হয়ে গেল এপিডেমিক। মানে এখন একটা দেশে এবং আস্তে আস্তে আরও কয়েকটা দেশের দিকে যাচ্ছে, এরকম ব্যাপার। তখন সেটা ছিল এপিডেমিক। এরপর বা মহামারী। এরপর হচ্ছে যে প্যান্ডেমিক। সেটা কখন না, যখন এবার রোগটা আস্তে আস্তে সারা পৃথিবীতেই সব দেশে ছড়িয়ে পড়েছে, আর একটা দেশেও ছড়ানো বাকি নেই। এমনকি এখনও তাই অবস্থাই বজায় রয়েছে যে প্যান্ডেমিক চলছে, কারণ সংক্রমণ কমছে, বাড়ছে, ওয়েভ আসছে বিভিন্ন, ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, চলতেই থাকবে এখন। তো সেই দিক দিয়ে এখন এসবগুলো হচ্ছে যে প্যান্ডেমিক চলছে। তারপর হচ্ছে যে এবার এই রোগটাই হয়তো আর থেকে আরও 5-6 বছর পর বা কিছু বছর পর, সেটা বলা যাচ্ছে না, হয়ে যাবে। তখন এরকম যে হয়তো ভারতে হুট করে 2-1 জনের খুঁজে পাওয়া গেছে নতুন এই রোগটা হয়েছে, এরকম কেস। তো তখন সেটা হয়ে যাবে স্পোরাডিক, মানে বিক্ষিপ্ত। তাহলে এই হচ্ছে এগুলোর মানে, আর উদাহরণটা কোভিড-19 সাহায্যেই বোঝা যায়। আচ্ছা, আবার জায়গা উপরেও ভ্যারি করে। যেমন ভারতের ক্ষেত্রে যদি দেখা যায়, ভারতের অন্য রাজ্যগুলোতে হয়তো অতটা ডেঙ্গু হয় না, কিন্তু আমাদের রাজ্যে বর্ষাকালে মোটামুটি ভালোই ডেঙ্গু রোগের দেখা যায়। তো সেই হিসেবে হয়তো আমাদের এখানের জন্য রোগটা এন্ডেমিক, এরকম ব্যাপার। কিন্তু ওটাই যদি আবার আফ্রিকায় দেখা যেত ম্যালেরিয়া রোগটা, এখনের কথাই বলছি আমি, তাহলে দেখা যাবে ওদের ওখানে কিন্তু এপিডেমিক পর্যায়ে প্রায়, কারণ আফ্রিকাতে বেশ ভালো রকমভাবে এই রোগটা দেখা যায়। আচ্ছা, এরপর হচ্ছে যে রোগ হওয়ার যে কারণগুলো, তাদেরকে কতগুলো ভাগে ভাগ করা যায়। তাহলে রোগ হওয়ার জন্য যে কারণটা, তাকে বলা হচ্ছে ডিজিজ এজেন্ট, মানে যার জন্য রোগ হলো। তো তার ভাগগুলো কী কী হতে পারে? সেটা হতে পারে বায়োলজিক্যাল, মানে কোনো জীব রোগটা সৃষ্টি করেছে, যেরকম ওই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া, এই সমস্ত যে জীবাণুগুলো যে সমস্ত রোগ তৈরি করবে, তারা সবই বায়োলজিক্যাল এজেন্টের কারণে তৈরি হওয়া রোগ।
তাহলে প্যাথোজেন যদি রোগ সৃষ্টি করে সেটাকেই বলা হবে বায়োলজিক্যাল এজেন্ট দিয়ে তৈরি রোগ। তারপর নিউট্রিটিভ এজেন্ট, সেটা কি? তাহলে যে সমস্ত জিনিসগুলো আমাদের নিউট্রিশন বা পুষ্টিতে সাহায্য করে এবং সেগুলো না থাকলে তাহলে পুষ্টিগত সমস্যা দেখা যাবে। তাহলে পুষ্টিগত সমস্যার ফলে যে রোগগুলো হবে সেগুলো হচ্ছে নিউট্রিটিভ এজেন্টজনিত রোগ। তো এর উদাহরণ কী হতে পারে? ধরা যাক কারোর ভিটামিন সি কম আছে, স্কারভি রোগ হতে পারে। ভিটামিন ডি কম আছে, হাড় ভঙ্গুর টাইপের হতে পারে, রিকেট দেখা যেতে পারে। ভিটামিন বি12 কম আছে, বেরি রোগ হতে পারে। ভিটামিন এ কম আছে, রাতকানা রোগ হতে পারে। এরকমভাবে আরও যে খনিজ মৌলগুলো, জিঙ্ক, সোডিয়াম, এ সমস্ত কম থাকলেও রোগ দেখা যেতে পারে। আয়োডিন কম থাকলে গলগণ্ড রোগ হতে পারে। এই যে ব্যাপারগুলো, তাহলে এগুলো কী? সব বিভিন্ন পুষ্টিগত উপাদান কম থাকার জন্য। তাহলে এই রকম ক্ষেত্রে এই এজেন্টগুলোকে বলা হবে নিউট্রিটিভ এজেন্ট। আচ্ছা, এরপর কেমিক্যাল এজেন্ট। কোনো রোগে এরকম দেখা যায় যে অস্থিসন্ধি মানে দুখানা হাড়ের মাঝের অঞ্চল, যেমন হাঁটু, কনুই, এরকম জায়গাগুলোতে ব্যথা হয়, যেটাকে বাত বলে অনেক সময়। তারপরে অনেকের আর্থারাইটিস হয়। আর্থারাইটিসে কী হয়? যে দুখানা হাড়ের মাঝখানের জায়গাটাতে ইউরিক অ্যাসিডের কেলাস জমে যায়, যার ফলে ব্যথা করে। তো এই সমস্ত ক্ষেত্রে রোগটাকে তখন বলা হবে কেমিক্যাল এজেন্টের কারণে তৈরি হওয়া রোগ। তাহলে কোনো কেমিক্যাল মানে রাসায়নিক পদার্থ সেই জায়গাতে তৈরি হয়েছে, যার ফলে রোগটা দেখা গেছে। তারপর ফিজিক্যাল এজেন্টের কারণে রোগ হতে পারে। সেটাকে এরকম ফিজিক্যাল এজেন্ট কী? ইউভি রশ্মি হতে পারে, মানে অতিবেগুনি রশ্মি ত্বকের উপর পড়লো, ত্বকের ক্যান্সার হলো। এই সমস্ত ক্ষেত্রে সেক্ষেত্রে ওগুলোকে বলা হয় ফিজিক্যাল এজেন্ট। তারপর মেকানিক্যাল এজেন্ট। মেকানিক্যাল বলতে হচ্ছে যান্ত্রিক কারণে। তো সেটা কীরকম? কারুর পড়ে গিয়ে হাত পা ভেঙে গেল, অথবা কোনো জায়গায় কী বলবো আঘাতপ্রাপ্ত হলো। এই সমস্ত কারণে যদি কোনো রোগ সৃষ্টি হয় সেটাকে বলা হবে মেকানিক্যাল এজেন্টজনিত কারণে রোগ। আচ্ছা, এবার হচ্ছে যে ভেক্টর কি? যে সমস্ত জীবগুলো বা জীবগুলোর কারণে কোনো রোগ ছড়ায় তাদেরকে বলা হয় ভেক্টর। তো এবার এই যে ভেক্টরগুলো সেগুলো দুরকম হতে পারে, হয় মেকানিক্যাল ভেক্টর নয়তো বায়োলজিক্যাল ভেক্টর। তো যেগুলো বায়োলজিক্যাল ভেক্টর বা জৈবিক ভেক্টর, তাদের ক্ষেত্রে কী হয়? রোগের যে জীবাণুটা ওই যে ছড়ায় বললাম, এরা তো ছড়ানোর সময় এদের দেহের ভিতরে ঢোকে তার জীবনচক্রের অংশ কমপ্লিট করে, এরকম একটা ব্যাপার, তারপর অন্য কারুর দেহে যায়। তাহলে যে সমস্ত ভেক্টরগুলোর দেহের ভিতরে যে সমস্ত ভেক্টরগুলোর দেহের ভিতরে প্যাথোজেন প্রবেশ করে বা জীবাণু প্রবেশ করে তাদেরকে বলা হয় বায়োলজিক্যাল ভেক্টর। আর মেকানিক্যাল ভেক্টর কীরকম? যে কিছু ভেক্টর আছে যাদের গায়ের উপরে হয়তো জীবাণুটা লেগে যায়, তারপরে সে যেখানে বসছে সেখানে চলে গেল, এরম করে ছড়ায়। তো সেই সমস্ত ভেক্টরকে বলা হবে মেকানিক্যাল ভেক্টর। তো বায়োলজিক্যাল ভেক্টরের উদাহরণ কী? মশার মাধ্যমে কী রোগ ছড়াতে পারে? যদি অ্যানোফিলিস মশা হয় তাহলে ম্যালেরিয়া রোগ ছড়ায়। যদি কিউলেক্স মশা হয় গোদ বা এনকেফেলাইটিস রোগটা ছড়ায়। আর যদি এডিস মশা হয় তাহলে ডেঙ্গু রোগটা ছড়ায়। এরকম আরও অনেক রোগ আছে, সেগুলোও ছড়ায়। তো যাই হোক, আচ্ছা, তারপরে র্যাট ফ্লি মানে হচ্ছে যে ইঁদুরের দেহে থাকা উকুন, সেটাও রোগ ছড়ায়। কীভাবে? র্যাট মানে ইঁদুর, ফ্লি মানে উকুন। তাহলে ইঁদুরের দেহে উকুন বাস করে একটা, সেই যে উকুন, সেই উকুনকে বলা হয় র্যাট ফ্লি। এবার এই র্যাট ফ্লির দেহের ভিতরে আবার থাকে একটা ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়া ইঁদুরের উকুনের দেহের ভিতরে বংশবিস্তার করবে। তারপর উকুন কেন রয়েছে ইঁদুরের দেহে? ইঁদুরকে মাঝে মাঝে কামড়ায়, ওর থেকে রক্ত চোষে। তো সেই রক্ত চোষার সময় উকুনের লালাগ্রন্থি থেকেই চলে যায় ওই ব্যাকটেরিয়াটা ইঁদুরের দেহে। তাহলে ছিল উকুনের দেহে, চলে এলো ইঁদুরের দেহে। এরপর ওই ইঁদুরের দেহ থেকেই চলে আসতে পারে মানুষের দেহে এবং তৈরি করতে পারে প্লেগ রোগ। জীবাণুটা যখন ইঁদুরের দেহে রয়েছে তখন ইঁদুর যদি কোনো মানুষকে কামড়ায় তাহলে প্লেগ রোগ হতে পারে, অথবা সেই ইঁদুর যদি কোনো খাবারে মুখ দেয় সেখান থেকেও হতে পারে। তাহলে এইভাবে রোগ ছড়াতে পারে। তো তাহলে এগুলো সবই দেখা যাচ্ছে যে জীবাণুটা রয়েছে সে কারুর দেহের ভিতরে ঢুকে বাস করছে। তাই জন্য এগুলো সব কী ভেক্টর? বায়োলজিক্যাল ভেক্টর। কে বায়োলজিক্যাল ভেক্টর? তাহলে এই রোগটার ক্ষেত্রে ইঁদুর বায়োলজিক্যাল ভেক্টর, কারণ ওর দেহের ভিতরে ব্যাকটেরিয়া ছিল, কামড়ানোর ফলে মানুষের দেহে এসছে। আরও কে? উকুনও বায়োলজিক্যাল ভেক্টর। কেন? উকুনের দেহের ভিতরে যে ছিল ওই যে ব্যাকটেরিয়াটা, উকুন যখন একে কামড়ালো তখন ওর মধ্যে এলো। তাহলে কেউ তো আর গায়ের উপরে করে আনেনি, সবাই এনেছে দেহের ভিতরে করে, যার ফলে এগুলো সব বায়োলজিক্যাল ভেক্টরের উদাহরণ। র্যাট ফ্লিও বায়োলজিক্যাল ভেক্টর, আবার ইঁদুরকেও বলা যায়। তারপর সিসি ফ্লাই বা সেটসি মাছি, বানানটা এরকম হবে TSE
CTSE, তাহলে উচ্চারণ CC অথবা কেউ কেউ বলে সেট সি। তো এই মাছির জন্য কী রোগ ছড়ায়? আচ্ছা, এই মাছিকেই বলা হয় বালি মাছি। এই মাছির জন্য কালাজ্বর রোগ ছড়ায়। কালাজ্বরের জীবাণু হচ্ছে লিশম্যানিয়া ডোনোভানি। তো সেই যে একটা আদ্য প্রাণী, সেটা এই শিশি মাছির দেহের ভিতরে থাকে। তারপর শিশি মাছি যখন মানুষকে কামড়ায় তখন মানুষের দেহে প্রবেশ করে। তাহলে এগুলো সব বায়োলজিক্যাল ভেক্টর। এরপর মেকানিক্যাল ভেক্টরের উদাহরণ হচ্ছে মাছি। কেন? মাছির গায়ের উপরেই অ্যাকচুয়ালি ভাইরাস ব্যাকটেরিয়ারা লেগে যায়। ভাইরাস নয় খুব একটা, বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়া লেগে যায়। তারপরে তারা মাছি যখন কোনো খাবারে বসছে তখন, বা কোনো কাটা ফলের উপর বসছে, অনেকক্ষণ রেখে দেওয়া ছিল, তার ফলে ছড়িয়ে যেতে পারে। কারণ কাটা ফল মানেই তাতে জলীয় অংশ ভর্তি বেশিরভাগ ফলে, এবং সেই জলের মধ্যে ওই ব্যাকটেরিয়া মানে মাছির পায়ে লেগে বা গায়ে লেগে যেটা এলো, এসে হু করে ছড়িয়ে যেতে পারে এবং ওই ফল খেলে আমরা অসুস্থ হতে পারি আর কি, এটাই বলতে চাইছি। তো তাহলে মাছিকে বলা হবে মেকানিক্যাল ভেক্টর। তো এবার যারা মেকানিক্যাল ভেক্টর মানে যাদের এই গায়ে পায়ে লেগে কোনো একটা জীবাণু ছড়ায়, তাদেরকে তাহলে কেরিয়ার বলা যেতে পারে। কেরিয়ার মানে যেটা কী বলবো, জাস্ট ক্যারি করে বা বহন করে। হ্যাঁ, তো তাহলে কেরিয়ারের উদাহরণ হচ্ছে যে মাছি। তাহলে ভেক্টর আর কেরিয়ারের মধ্যে পার্থক্য বললে কী হবে? ভেক্টর যারা, তারা জীবাণুকে তাদের গায়ে অথবা তাদের দেহের ভিতরে করে বহন করে, কিন্তু যারা কেরিয়ার তারা জীবাণুকে তাদের কেবলমাত্র দেহের উপরে করে বহন করে। এই আচ্ছা, এবার হচ্ছে যে আচ্ছা, তার আগে কতগুলো জিনিস জানতে হবে। ইনফেকশন মানে কি? সংক্রমণ। মানে এই যে করোনা ভাইরাস, এটা যখন আমাদের দেহে ঢুকবে সেটাই হলো করোনা ইনফেকশান হলো। হ্যাঁ, তাহলে রোগ হওয়ার জন্য ইনফেকশান হওয়ার দরকার। তারপর ইনকিউবেশন পিরিয়ড, এটার মানে কি? একটা জীবাণু আমাদের দেহে ঢুকলো, তারপরে সেই জীবাণু রোগ সৃষ্টি করতে, মানে রোগের লক্ষণগুলো প্রকাশ করাতে কিছুক্ষণ টাইম লাগায়, কিছু দিন টাইম লাগায়। সেই যে টাইমটা লাগে সেই টাইমটাকেই বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। তো যদি করোনা ভাইরাসের ক্ষেত্রে বলি, ঢুকে মোটামুটি রোগ সৃষ্টি করতে 3-4 দিন টাইম নিয়ে নেয়, তাহলে সেই টাইমটাকে বলা হবে ইনকিউবেশন পিরিয়ড। আচ্ছা, এবার এই জীবাণুরা ঢুকে যার দেহে থাকলো, মানে যে ওকে আশ্রয় দিল, তাকে বলা হয় হোস্ট। তাহলে ভেক্টররাও কিন্তু, মানে ভেক্টরদের মধ্যে কোন ভেক্টররা? যারা বায়োলজিক্যাল ভেক্টর, তারাও কিন্তু হোস্ট, কারণ তারাও তাদের দেহের ভিতরে থাকতে জায়গা দিচ্ছে, এরকম ব্যাপার। তো তাহলে এই হোস্টের ভিতরে প্যারাসাইটরা থাকে বা প্যাথোজেনরাও কখনো কখনো। আচ্ছা, এবার তো হোস্ট যারা, তাদের দুভাগে ভাগ করা যায়। একটা ডেফিনিটিভ মানে নির্দিষ্ট, যাদের দেহের ভিতরে জীবাণুটা এসে জীবাণুর যে যৌন জনন এর প্রকারটা সেইটা কমপ্লিট করবে, তাদেরকে বলা হবে ডেফিনিটিভ বা নির্দিষ্ট পোষক। তাহলে ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে যদি ভাবি, মশার দেহে ম্যালেরিয়ার যে জীবাণু সেটা যৌন জনন সম্পন্ন করে, তাহলে ওই যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যেটা ম্যালেরিয়ার জীবাণু, তার ডেফিনিটিভ হোস্টকে মশা, আর আমরা কি তার ইন্টারমিডিয়েট বা ইনডিফিনিটিভ হোস্ট। ডেফিনিটিভ নই, তাই জন্য ইনডিফিনিটিভ মানে অনির্দিষ্ট। আর কী বলে ইন্টারমিডিয়েট কেন বললাম? কারণ দুখানা মশাতে যৌন জনন কমপ্লিট করার মাঝখানে ও কার দেহে থাকছে? মানুষের দেহে থাকছে। তো যার জন্য আমরা অন্তর্বর্তী বা মাঝে থাকা, হ্যাঁ, এরকম হোস্ট। তো ম্যালেরিয়ার ক্ষেত্রে ডেফিনিটিভ হোস্ট মশা, ইনডিফিনিট হোস্ট আমরা। এরকমভাবে তাহলে অনেক রোগের ক্ষেত্রেই এগুলো হয়, এই ডেফিনিটিভ না ইনডিফিনিটিভ, এই ব্যাপার। তাহলে হোস্ট মানে পোষক, যে আশ্রয় দিচ্ছে জীবাণুকে। আচ্ছা, এবার হচ্ছে যে হাইপার প্যারাসিটিজম। সেটা কি? প্যারাসিটিজম মানে হচ্ছে যে প্যারাসাইট যখন হোস্টের ভিতরে থাকছে, সেই সম্পর্কটাকেই বলা হয় প্যারাসিটিজম, মানে বাংলায় পরজীবিতা। আচ্ছা, এবার হাইপার প্যারাসিটিজমটা তাহলে কি? এই যে মশা, আমাদের দেহের পরজীবী, কারণ আমাদের দেহে থেকে ও রক্ত নেয়। কেন নেয়? মশার যে ডিম, তার পরিস্ফুটনের জন্য আমাদের রক্তে থাকা কিছু প্রোটিনের দরকার আছে, তাই নেয়। এরকম কিন্তু নয় যে মশার রক্তটাকে খাবে বলে আসে, ওর পেট ভরবে, ওরকম ব্যাপার নেই। আচ্ছা, এবার এই যে মশা, সে নিজেই পরজীবী, পরজীবীর দেহের ভিতরে থাকছে আর এক পরজীবী, তার নাম কি? ওই যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, যেটা একটা আদ্য প্রাণী বা প্রোটোজোয়া হলো। তো তাহলে এইটাই হচ্ছে হাইপার প্যারাসিটিজমের উদাহরণ, যখন পরজীবীর দেহের ভিতরেই আর একটা পরজীবী থাকছে। তাহলে এরকম উদাহরণ আরও কী হবে? যে যখন ইঁদুর হচ্ছে যে পরজীবী বলা যেতে পারে। আচ্ছা, ইঁদুরকে যদি পরজীবী নাও বলি, তো ইঁদুরের দেহে যে উকুনটা রয়েছে, সে তো অবশ্যই ইঁদুরের পরজীবী, কিন্তু উকুনের দেহের ভিতরে আবার কে রয়েছে? আর একটা ব্যাকটেরিয়া, তাহলে সে তো পরজীবী। তাহলে উকুন পরজীবী, তার দেহের ভিতরে আর এক পরজীবী, এরকম ঘটনাকেই বা এরকম সম্পর্ককেই বলা হয় হাইপার
প্যারাসিটিজম। হাইপার মানেই বেশি, তাহলে যখন দুবার করে এরকম প্যারাসাইটের কেস তখন বলা হচ্ছে হাইপার প্যারাসিটিজম সম্পর্কটাকে। আচ্ছা, এবার পরজীবিতা দু রকমের হতে পারে, আংশিক পরজীবিতা আর সম্পূর্ণ পরজীবিতা। তো যাদের আংশিক পরজীবিতা দেখা যাবে তাদের বলা হবে আংশিক পরজীবী। উদাহরণ গ্লচিডিয়াম লার্ভা, শামুক, ঝিনুক, এই সমস্ত মোলাস্কা টাইপের যে প্রাণী তাদের লার্ভা যেটা তার নাম গ্লচিডিয়াম। সেই গ্লচিডিয়াম লার্ভা কী করে, তার যে খোলকটা আছে একদম পাতলা, তার সাহায্যে মাছের আঁশের গায়ে আটকে থাকতে পারে অথবা আঁশের ভিতরে ঢুকে থাকতে পারে। তো তখন এবার তাহলে যখন ওরা বড় হয়ে শামুক হওয়ার মতো অবস্থায় এসে যাবে তখন কি মাছের দেহের ভিতরে থাকতে পারবে আঁশের মধ্যে? পারবে না, তখন ওরা বেরিয়ে আসবে। তাহলে এদের জীবনচক্রের একটা সময় কেবলমাত্র একটা পরজীবীর ভিতরে ছিল, তাই এদেরকে বলা হয় আংশিক পরজীবী। আর সম্পূর্ণ পরজীবী কি? উকুন, ফিতাকির্মি, এই জাতীয় জিনিসরা। যেমন উকুন, এ আমাদের দেহে যদি না থাকে বা অন্য কারোর দেহ থেকেও যদি রক্ত না পায় ও বাঁচবে না, তাই জন্য এরা সম্পূর্ণ পরজীবী। ফিতাকির্মিও তাই, ওকে কারুর না কারুর দেহে থাকতে হবে, হয় শূকরের দেহে নয় মানুষের দেহে। এইভাবে ওরা হচ্ছে সম্পূর্ণ পরজীবীর উদাহরণ। আচ্ছা, এবার পরজীবীদের আরও কিছু বেসিসে ভাগ করা যেতে পারে। যেমন কোষীয় পরজীবী, যে সমস্ত পরজীবী কোষের ভিতরে ঢুকে থাকবে তাদের বলা হবে কোষীয় পরজীবী। যেমন ম্যালেরিয়ার জীবাণু ও লোহিত রক্তকণিকা, এটা একটা কোষ, তার ভিতরে ঢুকে থাকে। আবার যকৃতের যে কোষ তার ভিতরে ঢুকে থাকে, তাইও কোষীয় পরজীবী। কোভিড-19 এই যে মানে রোগটার জীবাণু, করোনা ভাইরাস, এও কোষীয় পরজীবী, কারণ আমাদের দেহের ভিতরে ঢুকে আমাদের দেহের কোষের ভিতরে ঢুকে কোষের ভিতরে ঘটা কিছু প্রক্রিয়াকে হাইজ্যাক করছে, বা মানে কি বলবো আর কি, মানে সেই প্রক্রিয়াতে ও অংশগ্রহণ করছে। এরকম আমাদের দেহে একটা প্রক্রিয়া হয় ট্রান্সলেশন, তাতে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। সেই প্রক্রিয়া আমাদের দেহের প্রোটিন তৈরির জন্য দায়ী, মানে দরকার। কিন্তু কোভিড-19 রোগের যে ভাইরাস, করোনা ভাইরাস, সে কী করছে, কোষের ভিতরে ঢুকে সেই ট্রান্সলেশন প্রক্রিয়ায় ওর দেহেও আরএনএ আছে, সেই আরএনএকে অংশগ্রহণ করাচ্ছে এবং ওর যে প্রোটিনগুলো দরকার বংশবৃদ্ধির জন্য সেগুলো তৈরি করে ফেলছে। তাহলে এইভাবে ও হচ্ছে কোষীয় পরজীবী। তারপর কিছু পরজীবী থাকে, সেগুলোকে বলা হয় কলাস্থানিক পরজীবী। মানে আমাদের দেহের কলা কি, কতগুলি কোষ একই রকম কাজ করতে পারে, এরকম কোষ দিয়ে তৈরি হয় কলা। সেই কলার ভিতরে মানে কতগুলো কোষের মাঝখানে যে জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গায় যে সমস্ত পরজীবীরা থাকে তাদের বলা হয় কলাস্থানিক পরজীবী। আচ্ছা, তারপরে রয়েছে সিলোমিক পরজীবীর মধ্যে কী হবে? সিলোম বলতে হচ্ছে যে দেহগহ্বর। আমাদের দেহের মানে আমাদের পেটের ভিতরটার কথা যদি ভাবি, সেইখানে সিলোম রয়েছে, মানে গহ্বর রয়েছে, তার ভিতরে বিভিন্ন অঙ্গগুলো রয়েছে, এই অগ্নাশয়, যকৃৎ, হ্যান ত্যান, মানে বিভিন্ন জানিস তোরা সেই অঙ্গগুলো রয়েছে। তো এই জায়গাতে যদি কোনো পরজীবী ঢুকে যায় সেটাকে বলা হবে সিলোমিক পরজীবী। তাহলে সিলোমিক মানে হচ্ছে যে দেহ গহ্বরে থাকছে, তাই জন্য নাম হয়েছে সিলোমিক পরজীবী। তো এটার উদাহরণ কি হবে? এন্টামি বা হিস্টোলাইটিকা বলে একটা জিনিস আছে, সে হচ্ছে এই সিলোমিক পরজীবী, যার জন্য আমাশয় রোগ হয়। আচ্ছা, তারপর এবার হচ্ছে রক্ত পরজীবী। আমাদের রক্তে থাকা যে সমস্ত পরজীবীগুলো রয়েছে তাদের বলা হয় রক্ত পরজীবী। যেমন প্লাজমোডিয়াম, ম্যালেরিয়া রোগের জীবাণু, ও ঢুকে কয়েকদিন প্রথমে রক্তে থাকে, কয়েক ঘন্টা অ্যাকচুয়ালি, তো সেই হিসেবে ও রক্ত পরজীবীও। আচ্ছা, এছাড়াও রয়েছে সাইজোস্টোমা বা সিস্টোজোমা, এক ধরনের কৃমির মতো জিনিস সে। তাছাড়া ট্রাইপ্যানোজোমা বলে একটা কী বলবো কাইনেটোপ্লাস্টিড রয়েছে সে। কাইনেটোপ্লাস্টিডা এই গোত্রের ভিতরে পড়ে, আবার ভাবিস না এটা কোনো প্লাস্টিড, উদ্ভিদের কোষ নয়। তো এই ট্রাইপ্যানোজোমা মানে যারা ঘুম রোগের জন্য দায়ী, স্লিপিং সিকনেস, তো তারাও রক্তেই থাকে, তাই এদেরকে বলা হয় রক্ত পরজীবী।